নমস্কার বন্ধুরা, আজ একেবারে ন্যাচারাল সাউন্ডে এই ভিডিও করা। ফলত কিছুটা অডিও সমস্যা হতে পারে। আমি একটু বাইরে রয়েছি। ইনফ্যাক্ট পুকুর পাড়ে বসে আছি। তো সেখানে বসেই আজকের ভিডিও করব ভাবলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, তার মধ্যেই ভিডিও করা। তো অডিও কিছুটা সমস্যা হতে পারে, যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি। ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়েই কথা হবে অতি অবশ্যই, কারণ ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় ধাক্কা এই মুহূর্তে সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ। তিনি প্যালেস্টাইনে চলে গিয়েছেন, তার বাবার মৃত্যু হয়েছে। সে কারণে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা মোহাম্মদ রশিদ, তাকে ইস্টবেঙ্গল পাচ্ছে না। ডার্বিতে পাওয়ার কোনো আশাও নেই, কারণ আমি দেখছিলাম যে ভারত থেকে প্যালেস্টাইনে যেতে প্রায় 10 ঘন্টা লাগে, 9 ঘন্টা 9.5 ঘন্টার মতন। এবং সেটা টানা ফ্লাইটে যাওয়া যায় না, ফ্লাইট চেঞ্জ করে যেতে হয়, অর্থাৎ বিমান চেঞ্জ করে যেতে হয়। তো মোহাম্মদ রশিদকে পাওয়া যাচ্ছে না ডার্বি ম্যাচে। এটা দুঃসংবাদ ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু অতি অবশ্যই মোহাম্মদ রশিদের জন্য তো বড় দুঃসংবাদ নিঃসন্দেহে। তার পরিবারের যিনি হেড, সেই মোহাম্মদ রশিদের বাবা, এবং তার বাবার জন্য তার ফুটবল খেলা এবং ফুটবল খেলার ক্ষেত্রে তার বাবা কতটা অবদান রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা রশিদের যে জার্সি, সেই জার্সি থেকে বোঝা যায়। তিনি তার বাসিন রশিদ এই নামটা ব্যবহার করেন, বাসিন তার বাবার নাম। তো বোঝাই যায় যে রশিদ তার বাবাকে কতটা মিস করেন। আর এমন একটা পজিশনে দাঁড়িয়ে তার বাবাকে হারানো নিঃসন্দেহে বড় দুঃসংবাদ তার জন্য। তাই আমি তার পাশেই আছি, রশিদের পাশে আছি, সর্বতোভাবে সমবেদনা জানাই, তার পরিবারকে সমবেদনা জানাই এবং তার বাবার আত্মার শান্তি কামনা করি। রশিদের বাবার চলে যাওয়াটা সত্যিই তার জন্য বড় ধাক্কা। আর ইস্টবেঙ্গলের জন্য এটা একটা বড় ধাক্কা অবশ্যই, যে রশিদকে ইস্টবেঙ্গল পাবে না। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আবারও হবে, কিন্তু বাবাকে শেষ দেখা দেখতে গেছে মোহাম্মদ রশিদ। এটা তো তার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। তো তারা ভাবছেন যে রশিদ হয়তো ফিরে আসতে পারে, ডার্বির আগে কি আসতে পারবে না। আমি বলবো এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, আসা সম্ভবই নয় কোনোভাবে। তো রশিদকে বাদ রেখেই বা তাকে ছাড়াই ভাবতে হবে, অস্কার ব্রুজোকে টিম কম্বিনেশন তৈরি করতে হবে। অস্কার আশা করি সেরকম টিম কম্বিনেশন রেডিই রাখেন, কারণ সমস্ত কোচেদের কাছে সেই অপশন থাকে। যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যান, যদি তার সার্ভিসটা না পাওয়া যায় প্র্যাকটিসের মাঝখানে, তো বহু প্লেয়ার চোট পান। তো সেরকম নিশ্চয়ই অস্কারের কাছে সেটা রয়েছে, সেই অস্ত্র রয়েছে। অস্কার ডেফিনেটলি সেটাই ব্যবহার করবেন। তো আই হোপ কি অস্কার ব্রুজো তিনি এই যে সমস্যা, এই সমস্যা তিনি কাটিয়ে উঠতে পারবেন। এটা বড় কোনো ইস্যু হবে না। এবার যদি আসা যায় মোহনবাগানের খবরের দিকে, মোহনবাগান কোচ কী ফরমেশনে যাবেন, বা তিনি মাঝমাঠে কাকে খেলাবেন, গোটা বিষয়টি কিন্তু তিনি একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন। বিদেশি হয়তো 3 জনকে খেলাতে পারেন, সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন, কামিন্স এবং টম অলড্রেডকে খেলানো হতে পারে। ডেমি পেত্রাতোসকে তারা হয়তো পরবর্তীতে ব্যবহার করতে পারেন। পেত্রাতোস এখনও ফিট হননি সেভাবে, সবে সবে এসছেন। তিনি মানিয়ে নিতে কিছুটা তো সমস্যা হবেই আস্তে আস্তে। তবে পেত্রাতোসও পরিশ্রম করছেন, তিনি ফিরে আসার চেষ্টা করছেন এবং টিমে 90 মিনিট হয়তো তিনি খেলতে পারবেন না। ইস্টবেঙ্গলে অ্যাজ সাচ তেমন কোনো সমস্যা নেই, তবে জয় গুপ্তাকে ডার্বিতে দেখা যাবে কিনা এই একটা আশঙ্কা রয়েছে। জয় গুপ্তা কিন্তু তবে গতকাল পুরোপুরি প্র্যাকটিস করেছে। এটা একটা বড় খবর, ভালো খবর, অতি অবশ্যই বলবো ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর। তবে আমার মনে হয় না জয় গুপ্তাকে ডার্বিতে নামানো হবে। যদি অস্কার বোঝেন হয়তো নামিয়েও দিতে পারেন, যে কারণ অস্কারের কাছে ডিফেন্সটা এই মুহূর্তে স্ট্রং করা ভীষণভাবে দরকার। বিশেষ করে আরও যখন রশিদ তিনি দেশে ফিরে গিয়েছেন, প্যালেস্টাইনে গিয়েছেন, তার বাবার শেষকৃত্যর জন্য শেষ দেখা দেখতে গিয়েছেন। তো সেই সময় দাঁড়িয়ে ডিফেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য। তো হয়তো খেলিয়ে দিতে পারেন জয় গুপ্তাকে। এর মধ্যেই ভারতীয় দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, গতকাল থেকেই খালেদ জামিলের নেতৃত্বে ভারতীয় দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, যেটা ভালো খবর যে সুনীল ছেত্রীর নির্ভরতা কমানো হচ্ছে। কাফা নেশনস কাপে হয়তো সুনীল ছেত্রীকে আমরা দেখতে পারবো না। সুনীল ছেত্রীকে ছাড়াই প্র্যাকটিস করছে, গুরপ্রীত সিং সান্ধু সহ বাকিদেরকে ডাকা হচ্ছে। এখনও 13 জন ফুটবলার তারা ক্যাম্পে যোগ দেয়নি, যাদের মধ্যে অনুরুদ্ধ থাপা থেকে শুরু করে লেস্টিন কোলাসো, বিশাল কাইত, মনবীর সিংরা রয়েছেন। ইস্টবেঙ্গলের জিকসন সিং থেকে শুরু করে আনোয়ার আলী, নাওরেম মহেশ, এরাও ক্যাম্পে যাবেন, এদেরও ডাক পেয়েছে। তবে মনে হয় না ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত, শেষ হওয়ার আগে এরা কেউ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
অগস্ট মাসের শেষেই রয়েছে কাফা নেশনস কাপের ম্যাচ, 29শে অগস্ট ম্যাচ রয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত শুরু করবে কাফা নেশনস কাপের যাত্রা। খালিদ জামিলের কাছে বড় পরীক্ষা, সেই পরীক্ষা পাশ করতে খালিদ কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার দিকে যাচ্ছেন। প্রচুর নতুন প্লেয়ারকে তিনি ডেকেছেন এই ক্যাম্পে। তো দেখা যাক কি হয়। অবশ্যই খালিদের উপরে ভরসা রাখতে হবে। তবে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা, আমার মনে হয় এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে ইস্টবেঙ্গল, এবং ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আমরা অন্য ইস্টবেঙ্গলকে দেখব। কেউ না কেউ নিঃসন্দেহে এই ম্যাচে নায়ক তো হবেই। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই সেটা জানাবেন। ডুরান্ড কাপের ইস্টবেঙ্গলের একাদশ কি হতে পারে? সম্ভাব্য একাদশ আমার মনে হয় গোলে তো গিলি খেলবেন, সেন্টার ব্যাকে আনোয়ার আলী, কেভিন সিভেলে, দুটো ব্যাকেই রাকিব এবং লালচুংনুঙ্গা রাখা হবে, মাঝ মাঠে মিগুয়েল, পাশাপাশি সাউল ক্রেসপোকে খেলানো হতে পারে, দুজন বিদেশি হয়ে গেল। আপ ফ্রান্টে সেক্ষেত্রে হামিদ এবং দিয়ামান্তাকোসকে একসঙ্গে খেলানো হতে পারে, আর দুটো উইংয়ে একদিকে লালনিন্ডিকা, এডমুন্ড লালনিন্ডিকা, তাকে খেলানো হতে পারে, এবং নাওরেম মহেশ তো রয়েছে, বা নাওরেমকে হয়তো সেক্ষেত্রে 4-4-2-এ যেতে পারে ইস্টবেঙ্গল। আর নাওরেম এবং এডমুন্ডকে খেলানো হলো, পরবর্তীতে হয়তো বিষ্ণুকে খেলানো হতে পারে। এমন মনে হয় যে, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল এই একাদশেই খেলতে নামবে। পরবর্তীতে যদি কিছু পরিবর্তন হয়তো দেখা যাবে। আপনাদের কি মনে হয়? আপনারা কতটা সহমত আমার দেওয়া এই একাদশের সাথে, নাকি অন্য কোনো আপনারা ভাবছেন? সেটা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।